আজকে আমি আপনাদের মাঝে এমন একটি সিক্রেট টনিক শেয়ার করব যেটি কিনা আমাদের গাছে একদম ম্যাজিকের মতো কাজ করবে। আমরা এমন অনেক ভিডিওতেই দেখতে পাই যে কিচেন কম্পোস্ট 7 দিন ধরে ভিজিয়ে রেখে তারপর লিকুইড বানায়, কিন্তু আমি যেই পদ্ধতিতে এই লিকুইডটি তৈরি করে থাকি সেভাবে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই এই লিকুইডটি বানিয়ে ফেলতে পারবেন, যার নাম দিয়েছি আমি গাছের সিক্রেট টনিক। কারণ সিক্রেট টনিক এই লিকুইডটি গাছে এত বেশি ম্যাজিকের মতো কাজ করবে যা আপনারা আপনাদের গাছগুলোতে একবার মাত্র ব্যবহারের ফলেই বুঝতে পারবেন। এটি ব্যবহারের ফলে গাছে এত বেশি ফলন হবে, গাছ এত বেশি করে গ্রো করবে যা আপনাদের কল্পনার বাহিরে থাকবে। আর এই সিক্রেট টনিকটি আমি আমার প্রতিটি গাছেই ব্যবহার করছি, আর মাশাআল্লাহ গাছগুলো যেমনটা সজীব রয়েছে ঠিক তেমনটাই ফলনেও পরিপূর্ণ রয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্যই খুব হেল্পফুল হবে, কারণ এই সিক্রেট টনিকটি গাছে এত ভালো কাজ করবে যেটি আপনারা একবার ব্যবহারের ফলেই বুঝতে পারবেন। আর এটি কিভাবে বানাতে হবে এবং কখন কিভাবে ইউজ করতে হবে সেই সম্পূর্ণ প্রসেসিংটি আমি এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। সো চলুন আর কথা না বাড়িয়ে ইন্ট্রোর পর আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমরা অনেকেই বাড়িতে জৈব তরল বানিয়ে থাকি, তবে বেশিরভাগ লোকজনই এটি ভুল প্রসেসিংয়ে বানিয়ে থাকেন, যার ফলে এই জৈব তরলগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হয়। তবে আমার এই সহজ প্রসেসিংটি যদি একবার ফলো করেন তাহলে একদিকে যেমন কিচেন কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে, আবার অপরদিকে সেই কিচেন কম্পোস্টগুলো থেকে নির্যাস বের হয়ে এই জৈব তরলটি হয়ে যাবে। এখন এখানে একটি বালতি দেখতে পাচ্ছেন, আর এই বালতির মধ্যে আমি বরাবরই লিকুইড সার প্রস্তুত করি। আর এখন দেখতে পাচ্ছেন এই বালতিটির মাঝখানে আমি ইটের অর্ধেক টুকরো দিয়ে নিয়েছি, আর তার উপর আমি এই বালতিটিকে বসিয়ে নিব। আর এই বালতিটির নিচে কিন্তু আমি ড্রেন সিস্টেম করে দিয়েছি। এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে কিভাবে কম্পোস্ট সার তৈরি করতে হয়, আর সেখানে দেখানো হয়েছে যে কিভাবে একের পর এক লেবেল করে এই কিচেনের সমস্ত অবশিষ্টগুলো দিতে হবে। আর এখনো কিন্তু ঠিক সেটাই করেছি এই বালতিটির মধ্যে। তবে বালতিটির নিচে কিন্তু অবশ্যই ড্রেন সিস্টেম করে দিতে হবে, অর্থাৎ আমি এখানে 4টি ছোট ছোট ছিদ্র করে দিয়েছি। এখন যে প্রসেসিংটি করেছি সেটি হলো, প্রথমে আমি সাদা বালতিটি দিয়েছি, তারপর এর উপরে এই কালো বালতিটি দিয়েছি, যেখানে আমি পরপর করে তরকারির আবর্জনাগুলো, মাটি এবং সামান্য পরিমাণ চুন এভাবে ধাপে ধাপে দিয়ে বালতিটিকে পূর্ণ করে নিয়েছি। ঠিক আগের ভিডিওতে যেভাবে এই প্রসেসিংটি দেখানো হয়েছে এখানেও আমি সেমভাবে এটি করেছি। তবে বলে রাখছি, এখানে তরকারির সমস্ত আবর্জনা দিতে পারবেন, তবে কোনোভাবেই মুরগির বা মাছের অবশিষ্ট দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেই বালতিটির মধ্যে পোকা হয়ে যাবে। আপনারা তরকারির সমস্ত আবর্জনাগুলো দিয়ে সামান্য মাটি এবং চুন দিয়ে দিবেন, তবে এটির সাথে কিন্তু কোনো রকম পানি যোগ করার দরকার নেই। 30 থেকে 35 দিনের মধ্যে এগুলো রিকম্পোস্ট হয়ে এটি থেকে তরল নির্যাস বের হয়ে নিচের এই সাদা বালতিটির মধ্যে জমা হতে থাকবে। যখন এই কালো বালতিটির মধ্যে কিচেনের অবশিষ্টগুলো দিতে দিতে বালতিটি পূর্ণ হয়ে গিয়েছে, তার উপর আবারও ড্রেন সিস্টেম করে আরেকটি বালতি দিয়ে দিব এবং সেম প্রসেসিংয়ের মাধ্যমে একের পর এক কিচেনের অবশিষ্টগুলো দিয়ে আগের বারের মতো এই বালতিটিকেও পূর্ণ করে নিব, যার ফলে 30 থেকে 35 দিনের মধ্যে এগুলো রিকম্পোস্ট হয়ে একদিকে যেমন সারে পরিণত হয়ে যাবে, অপরদিকে কিন্তু এই তরল লিকুইডটিও পেয়ে যাব। এরকম প্রসেসিংটি করার পরে আমি 30 থেকে 35 দিন পর্যন্ত অপেক্ষা করেছি। আর এখন আপনাদের সামনে কালো বালতিটিকে আমি সরিয়ে দেখাবো, আর দেখে নেওয়া যাক এই কিছুদিনের মধ্যে এখানে কতটা নির্যাস জমা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বেশি নির্যাস জমা হয়েছে। এই কিচেন কম্পোস্টগুলোর সাথে কিন্তু আমি কোনো রকম পানি যোগ করিনি, তারপরও দেখুন এখানে কত বেশি নির্যাস জমা হয়েছে। এখন আমি একটি বালতির মধ্যে এই নির্যাসগুলোকে ঢেলে নিব, আর এই বালতিটিকে পুনরায় আবার আগের জায়গায় বসিয়ে দিব, যেন সেই বালতিটি থেকে অবশিষ্ট যে নির্যাসগুলো আছে সেগুলো এখানে যথারীতিতে পড়তে পারে।
এখন যে নির্যাসগুলোকে আমি ঢেলে নিয়েছি এগুলো কিন্তু ডিরেক্ট গাছের গোড়ায় ব্যবহার করা যাবে না। আর এখন তার সাথে আমি পানি যোগ করে নিব। আমার এখানে পানি যতটুকু হয়েছে তার সাথে আমি দ্বিগুণ পানি যোগ করব। এখানে যদি আপনার নির্যাসটি 1 লিটার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পানি 2 লিটার যোগ করবেন। এখন এই নির্যাস আর পানিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এই তরলগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিব। আর এই তরলটি কিন্তু মাসে একবার ব্যবহার করা যাবে। এই তরলটি মাসে একবার ব্যবহার করলেই গাছের জন্য যথেষ্ট। এই টমেটো গাছগুলোর প্রতিও আমি এভাবেই যত্ন নিয়েছি। আমার ছাদের একটি মাত্র টমেটো গাছ আপনাদেরকে দেখাচ্ছি। আর এই একটি গাছের ফলনগুলো দেখেই বুঝতে পারবেন যে এই লিকুইডটি আমার গাছের জন্য কত বেশি উপকারী। এই তরলটিও গাছের জন্য ব্যবহার করে থাকি। তাছাড়া এই টমেটো গাছের আপডেট পরিচর্যা নিয়ে খুব শীঘ্রই ভিডিও আপলোড করা হবে। সো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা যারা আমার চ্যানেলটির সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অন্যদিন আরও ভিন্ন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।